আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে ডক্টর ইউনূস কিন্তু এবার বাইডেনের দেশে পৌঁছে গেছেন এবং সেখানে আজ বৈঠক হতে পারে। কি হতে পারে আলোচনা, কি কি বিষয় তুলে ধরতে পারে ডক্টর ইউনূস, সে সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি ইউটিউব। এরপর জানিয়ে দিব এবার সেনা প্রধান কিন্তু কঠিন এক তথ্য দেশবাসীকে দিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। আরও কি কি বিষয় নিয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ে কয়েকটি তথ্য দেন তা জানলে রীতিমতো চমকে যাবেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও কি তথ্য দিয়েছেন জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে আপনাদের যে তথ্য জানিয়ে দিব, এবার অমিত শাহর বক্তব্যকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন হুঁশিয়ারি বার্তা দিলেন। অমিত শাহ কি বলেছিল এবং তার বক্তব্যের কি প্রতিবাদ জানালো বাংলাদেশ থেকে, তা নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন তুলে ধরি এবার ডক্টর ইউনূস এবং বাইডেনের মধ্যকার কি সাক্ষাৎকার হতে পারে বা বৈঠকে কি কি বিষয় তুলে ধরতে পারে এই ডক্টর ইউনূস, যেখানে উঠে এসেছে ব্যাপক বিষয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৫৭ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৩ সেপ্টেম্বর ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টও এর মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছেছেন। তাহলে বুঝতে পারছেন তিনি কোথায় আছেন। সেই সাথে আরও যে বিষয়টা সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে সুবাতাস বইছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকায় ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে কোথায় নিতে চান, সহযোগিতার বিষয়ে চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রগতিগুলোর কী কী হতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘ ২৫ বছর পরে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০০ সালে ঢাকা সফরে এসেছিলেন মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সেই সময় দুই দেশের শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল। সেই সময় ক্লিনটনের ঢাকা সফরের পেছনের অন্যতম প্রভাব হিসেবেও কাজ করেছিলেন ডক্টর ইউনূস। সেই সাথে মার্কিন প্রেসিডেন্টের সাধারণ স্বপ্ন সময়ের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে যান এবং কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। সেখানে ডক্টর ইউনূসের সঙ্গে তার দেখা হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্য ও সমমানের। ডক্টর মোহাম্মদ ইউনূস ও জো বাইডেনের মধ্যকার বৈঠকটি দুই দেশের সম্পর্কে জোরদার এবং বিশ্ব ঢাকার প্রতি ওয়াশিংটনের সমর্থনের বার্তা পাবে বলে মনে করছে বিশ্লেষকরা আরও বলছে, বিশ্ববরণ্যে অর্থনীতিবিদ এই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বেই জনপ্রিয় ও পরিচিত মুখ একটি। তার ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র দূরীকরণ তত্ত্ব আজ বিশ্বব্যাপী সমাদিত। তিনি জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে আরও অনেক বিষয় উঠে আসছে। ডক্টর হুমায়ুন কবির বাংলাদেশ কালবেলাকে স্পষ্ট করে বলেছেন, একটা নতুন বাস্তবতার মধ্যে ডক্টর ইউনূস এবার রাজনীতি বা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া বাংলাদেশের নতুন সরকার প্রধান হিসেবেও তিনি যাচ্ছেন। বাংলাদেশের জন্য এর চেয়ে স্ট্রং শক্তিশালী প্রতিনিধি আর হয় না, কারণ ডক্টর ইউনূস নিজে সরকার প্রধান এবং তিনি একজন বিশ্ববরণ্য অর্থনীতিবিদ। বিশ্ব নেতাদের কাছে তার আলাদাভাবে গ্রহণযোগ্যতা আছে। তার মুখ থেকে বিশ্ব নেতারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শুনলে দেশের প্রেক্ষাপট, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়ে সেই সাথে তার একটি ধারণা সবাইও পাবে। ডক্টর ইউনূস কিন্তু ব্যাপকভাবে সমাবিত এবং তিনি জাতিসংঘে এমন কিছু তথ্য দিবেন যেখানে বাংলাদেশের মান আরও উজ্জ্বল হবে। তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক বিষয়গুলো সেখানে তুলে ধরা হবে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনিয়ম, দুর্নীতি এবং সেই সাথে দেশকে যে একটা অরাজকতা পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, এই সকল বিষয় নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। যা ভাবছে সাধারণ জনগণ কি হতে পারে এই বৈঠকে, তা উঠে আসবে আর কিছু সময় পরেই। এরপর এবার তুলে ধরতে যাচ্ছি, সেনাবাহিনী এবার রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালী সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে। তার এই সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট করে একটি বার্তা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলে জানান। সেই সাথে আরও একটি প্রতিবেদনে উঠে এসেছে, তিনি বলেন, আমি তার পাশে আছি, থাকবো, যা কিছু হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। এই ওয়াকারুজ্জামান আরও ব্যাপক তথ্য দেন। রয়টার্সের প্রতিবেদন উঠে এসেছে, আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি। আর এতেই শেখ হাসিনার ভাগ্যে নির্ধারিত হয়ে যায় এবং 15 বছর ক্ষমতা থাকার পর স্বৈরাচার এই শাসক পদত্যাগকে বাধ্য হয় এবং পালিয়ে যায় ভারতে। এমন অবস্থায় সেনাবাহিনী বা রাজধানীর ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়াও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশেই থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারে। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত। তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, এই সময়ের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করা উচিত, এমনটা দাবি করেন। এবং সেই সাথে তিনি বলেন, রাজনীতি তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, অমিত শাহকে কিন্তু এবার কড়াভাবে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথম হয়তো বাংলাদেশ ভারতকে কড়াভাবে হুঁশিয়ারি বার্তা দিল। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় তিনি এই মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত মন্দ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ। 23 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় দূতাবাসের উপপ্রধানের কাছে সোমবার প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ অনুমোদন করে না এবং এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ও অত্যন্ত ব্যথিত হয় বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এই ধরনের আপত্তিজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত রাখার জন্য উপদেশ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বপূর্ণ পদ থেকে এই ধরনের মন্তব্য দুই বন্ধুপ্রতিম দেশের একে অপরকে বোঝা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। এভাবেই কিন্তু ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, আরও অনেক বিষয় উঠে আসে, যেখানে উঠে আসে এই দেশের নানা বিষয়। ভারত সরাসরি কিভাবে এটা বলতে পারে যে বাংলাদেশের থেকে যারা আছে তাদেরকে পিটিয়ে শায়েস্তা করা হবে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে, এমন তথ্য দেন।